আবারও বাংলাদেশের রক্তাক্ত পরিস্থিতি। এবার রক্তাক্ত পরিস্থিতি ঠিক কোথায়? এবার হচ্ছে রক্তাক্ত পরিস্থিতি হচ্ছে গোপালগঞ্জে, যেখানে রীতিমতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার জন্মভিটে সেই বাংলাদেশ কিন্তু আবারও রক্তাক্ত হয়েছে। কেন রক্তাক্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবে আমার সহকর্মী অঞ্জন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে একদিকে শেখ হাসিনা এবং তার সঙ্গে সঙ্গে খালেদা জিয়া, বিভিন্ন ক্ষেত্রে নানান রকম নাম সামনে আসছে যে এই দুই দ্বৈরথ এতদিন ধরে ছিলই, কিন্তু কোনো এক জায়গায় বাংলাদেশের বুকে এখন সব সময় যেটা উঠে আসছে তা হলো মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন রকম কথা এবং পারস্পরিক বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগতই উত্তপ্ত হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ থেকে সরে আসার পর থেকে। এই সামগ্রিক বিষয়ে আলোচনা করব। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার শীল, গণমাধ্যম শিক্ষক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রশান্তবাবুর কাছে প্রথমেই যাবো। প্রশান্তবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলা প্রাইম টাইম ইঙ্গিতের অনুষ্ঠানে। আমি রয়েছে অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌভি। প্রশান্তবাবু, এখন আবারও নতুন করে কেন উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ? ঠিকই বলেছেন। আসলে আমরা গতদিন একটা হটস্পট সিচুয়েশন দেখেছি গোপালগঞ্জ, এবং গোপালগঞ্জ আপনারা জেনে থাকবেন যে হচ্ছে গিয়ে যে শেখ হাসিনার মানে জন্মভিটে, এবং আমরা যাদেরকে বাংলাদেশ রাষ্ট্রের যেটাকে আমরা বলতে পারি আহ, স্থপতি বা ফাদার অফ নেশনস, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও কিন্তু জন্মভিটে সেটা হচ্ছে গোপালগঞ্জ এবং কোটালীপাড়া। এবং আওয়ামী লীগের যে যে বিস্তীর্ণ যে রাজনীতি, এই কোটালীপাড়া এবং গোপালগঞ্জ কে ঘিরেই কিন্তু আবর্তিত হয়ে, মানে সেন্ট্রাল রাউন্ডিং তাদের দীর্ঘদিনের একটা বেশ পুরনো একটা ঘাঁটি। এবং আপনি জানেন যে 5ই আগস্ট গত বছর একটা সরকার পরিবর্তন হয়, এবং যেটা ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতে চলে যান। এবং এরপরে আমরা দেখতে পেয়েছি একটা রাজনৈতিক এক ধরনের পালাবদল দেখেছি। আহ, আমরা দেখেছি বিভিন্ন দল এখানে গঠিত হয়েছে। তো একটা দলের নাম হচ্ছে গিয়ে, যেটা আমরা দেখেছি যে ছাত্রদের একটা দল খুব নবগঠিত, খুব রিসেন্টলি রিফর্ম করেছে, সেটা হচ্ছে গিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো তাদের একটা পদযাত্রা সারা জুলাই ব্যাপী, কারণ জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি গত বছর যে যে আন্দোলন সংগ্রাম, যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তো এটাকে একটা মোবিলাইজ করার জন্য যে এনসিপি সারা মাস ব্যাপী একটা আহ, আহ, পদযাত্রা নিয়েছে, সেটা হচ্ছে গিয়ে জুলাই কর্মসূচি। তারা বিভিন্ন জেলায়, বাংলাদেশের প্রায় 64 ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্টে কিন্তু তারা কিন্তু এই পদযাত্রাটা কিন্তু শুরু করেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু সর্বশেষ গতকালের যে সাক্ষীটা আমরা দেখলাম, এটা আমাদেরকে আসলে এবং বৈশ্বিক মিডিয়াকে এক ধরনের বড় ধরনের ভাবাচ্ছে, যে সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারে আমরা দেখেছি যে আহ, যে সেখানে এনসিপি যায়, এবং স্থানীয়দের সাথে এবং আওয়ামী লীগ সমর্থকদের সাথে এক ধরনের ক্লাশ হয়, এবং যার কারণে আমরা দেখতে পেয়েছি 4 জন মারা গেছেন, প্রায় এখনো হসপিটালে ভর্তি আছেন, মৃত্যুর সূত্রে পাঞ্জা লুটছেন প্রায় অনেকেই আছেন, প্রায় 10-12 জনের উপরে, আহত অর্ধশতাধিক আছেন। ঠিক আছে কিনা? তো সব মিলিয়ে হচ্ছে গিয়ে এই হচ্ছে অবস্থান। এবং আপনি জানেন যে সেটা হচ্ছে গিয়ে গত 2 মাস আগে আমরা দেখেছি যে আহ বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত যে যে বাড়িটি, সেটা হচ্ছে 32 নম্বর বাড়ি, সেটা কিন্তু ভাঙা হয়। ঠিক আছে কিনা? এবং এবং প্রকাশ্যে সেটা ভাঙা হয়, এবং লাইভ করে ভাঙা হয়। 2-3 দিনের মধ্যে আহ একদম বড় টেনিউর করে ভাঙা হয়, এবং এক ধরনের আমরা দেখেছি এক ধরনের এক ধরনের প্রশাসনিক শীতলতা, এবং এবং একদম লাইভ করে করে ভাঙা হয়। তো এবারও একটা উস্কানি ছিল যে গোপালগঞ্জে, সেটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর যে সমাধি সৌধ আছে, সেটারও একটা ভাঙার এক ধরনের আহ আহ একটা একটা প্ররোচনা ছিল। আমরা দেখেছি আনসারের কিছু লিডার, সেটা তারা তারা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন যে মুজিববাদের কবর রচনা করব। সো এই ধরনের একটা প্রভোকেশন ছিল। এই প্রভোকেশন থেকেই আসলে যে স্থানীয় যারা আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থক, এবং গ্রাম থেকে যারা এসেছেন, তারাও কিন্তু আসলে এনসিপি কে এখানে যে এক ধরনের যে প্রতিবন্ধকতা, বা আমরা বলতে প্রশান্তবাবু, পারি এটা বাধা কি দেওয়ার জন্য সত্যি তারা কিন্তু শুধুমাত্র রাজনীতির কোনো দ্বন্দ্ব চলছে, নাকি বা কোনো কারণে জাতিগত সমস্যার দিকেও চলে যাচ্ছে, কোনটা? এটা
রাজনৈতিক তো এখানে দ্বন্দ্ব হচ্ছে, আর জাতিগত এখানে তো আসলে মাইনরিটিস যে বিষয়, যে হিন্দুরা যে এখানে আছেন, তারা দীর্ঘদিন ধরে এক ধরনের সংগ্রাম করছেন, একদম হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে যে সংগ্রামটা হচ্ছে গিয়ে দৃশ্যমান অদৃশ্যমানের সংগ্রাম তারা করে যাচ্ছেন। তো এটাও একটা ফ্যাক্ট, কারণ বাংলাদেশের যে যে অখণ্ড ভারত আপনি যদি বা চিন্তা করেন, বা ভারতীয় উপমহাদেশ যদি চিন্তা করেন, বা এরপরও দেখা যাচ্ছে গিয়ে 47-এ যদি আগে চিন্তা করেন, যে এই ভূমিতে আসলে যে হিন্দুদের যে জমিদারি প্রথা বা সবকিছু ছিল, এবং আস্তে আস্তে এটা খুব বেশ ক্ষয়িষ্ণুর দিকে চলে গেছে, যে একসময় দেশ ভাগের সময় 23% এর উপরে হিন্দু ছিল, এখন সেটা কমতে কমতে মাত্র 7%-এ চলে এসেছে। তো এক আরো একবার ধরনের রিপিট করুন, ডিক্রিজিং কি তো এখানে বললেন? আছে। এবং 1971 সালে আহ, না না, এই যে পার্সেন্টেজটা আরো একবার বলুন, কোথা থেকে কোথায় এসছে? 23 থেকে 7%-এ চলে এসেছে, 23% সাংঘাতিক থেকে বিষয়। হুম। অনলি 7%-এ চলে এসেছে। ইটস এ ভেরি ডিভাস্টেটিং এরিয়া। এবং আপনি অনেক গবেষণায় দেখবেন যে সেটা হচ্ছে কি, যে এখানে আসলে যারা মানে আমরা অর্পিত সম্পত্তি বা বা আমরা বলতে পারি যে শক্তি সম্পত্তি বলে এখানকার আহ, 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 সরকার সেটাকে নির্দেশ দিচ্ছে, বা এনিমি প্রপার্টি যেটাকে বলা হয়। তো এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে কি হিন্দুদের জায়গা। এবং বাংলাদেশে আপনি অবাক হয়ে যাবেন যে 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 মোট ভূমির প্রায় 50%-এর কাছাকাছি হচ্ছে কি হিন্দুদের ভূমি ছিল একসময়। আজকে তারা আসলে দেওয়ালে পিঠ থেকে কিন্তু আসলে তারা একদম সমুদ্রে বিলীন হয়ে মানে গর্ভতলা হয়ে যাওয়ার মতন অবস্থা। সব মিলিয়ে আসলে একটা পরিস্থিতি আসলে এখানের মধ্যে বিরাজ করছে। তো যাই হোক, এই একটা এক ধরনের আন্দোলন, এটা এটা দুই ভাগে এটাকে আসলে বিশ্লেষণ করা যায়। এটা এক ধরনের ক্লাশ, এবং এই ক্লাশের পিছনে আওয়ামী লীগের এক ধরনের, যে আওয়ামী লীগ তো আসলে দীর্ঘ 1 বছর ধরে প্রায় 9-10 মাস তারা কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, কেউ পালিয়ে আছে, কেউ ভারতে আছে নেতা কর্মীরা। তো এখন কথা হচ্ছে কি, এই যে নেতা কর্মীদের এই যে এই এক ধরনের রিভাইভ যে অ্যাটাক, সেটা তাদের মধ্যে এক ধরনের মানে কিঞ্চিত হলে একটা শক্তি তাদের মধ্যে পেশন করবে, এবং এই শক্তিটা তারা নিশ্চয়ই পাবে। এবং ছাত্রদের যে যে দল, যেটাকে আমরা বলি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি যেটাকে বলা হচ্ছে, তো তারা আসলে তাদের মধ্যে এক ধরনের কনফিডেন্স লেভেল গ্রো হয়েছে, যে সারা বাংলাদেশ তো আমাদের কথাই চলছে, গোপালগঞ্জ না হয় আমরা আসলে এটাকে এটাকে আহ, কি বলতে পারি, এটা ডোমিনেটেশন পর্যায়ে চলবে। কিন্তু আসলে দেখা যাচ্ছে ইন গ্রাউন্ড রিয়েলিটি আমরা দেখলাম যে আসলে নট লাইক দ্যাট। এবং আমরা টিভির সামনে প্রকাশ্যে আমরা দেখলাম যে যে নেতাকর্মী এনসিপি যারা ছাত্র প্রতিনিধি ছিল, যারা প্রথম সারির যে লিডার যারা ছিল, তারা দেখলাম যে তারা খুব একদম বিড়ালের মতো, আমি বলতে পারি সেটা হচ্ছে কি, একদম আহ, সেনাবাহিনীর যে আহ, সেনাবাহিনীর স্কট করে তাদেরকে আসলে তাদেরকে নিয়ে এসেছে, এবং তারা অনেকটা আহ, আহ, মানে অতন্দ্র প্রহরায় চলে এসেছে। কারণ আমরা জানি যে এনসিপি একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা রাজনীতি দল, বিএনপি একটা রাজনীতি দল। প্রত্যেকে একটা রাজনীতি করার অধিকার আছে, এবং তারা একটা সমাবেশ করবে, কিন্তু উস্কানিমূলক বা কোনো কিছু ভাঙা ভ্যান্ডালাইজমের মাধ্যমে যে রাজনীতিটা করতে চাচ্ছে তারা, আসলে এটা সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি, যার কারণে আমরা দেখতে পেয়েছি এক ধরনের ক্লাশ। এবং এটা খুব ভয়াবহ, আমরা একটা এক ধরনের ক্লাশ দেখতে পাচ্ছি সামনের দিনে। যে রাজনীতি, যে বাংলাদেশের রাজনীতি, এটা আসলে হুম। কতটুকু ব্রুটেল এবং কতটুকু আহ আহ, বলতে পারি যে নৃশংস করতে যাচ্ছে, সেটার একটা কিন্তু একটা আভাস দিচ্ছে কিন্তু। তো অর্থাৎ এক কথায় যে পজিশন এখন তৈরি হয়ে আছে, কিছুদিন আগে আমরা একটা ভিডিও সরাসরি শুনেছি যে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, যে একজন বলা, আমি আবারও বলছি, ট্রাইবটি বাংলা কোনোভাবে সাম্প্রদায়িকতাকে একেবারেই টলারেট করে না, কিন্তু যে ছবিগুলো সামনে আসছে বা যে ভিডিওগুলো সমাজ মাধ্যমে সরাসরি ভাইরাল হয়ে যাচ্ছে, এগুলো তো অত্যন্ত চিন্তাদায়ক বিষয়। একজন হিন্দু নারীকে তার বাড়িতে গিয়ে যেভাবে ধর্ষণ করা হচ্ছে এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল করে দেওয়া হচ্ছে, এই ছবি তো বাংলাদেশের ছবি হতে পারে না প্রশান্তবাবু। তার কারণ এই ছবির জন্য তো কেউ প্রস্তুত নয়। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যাকে আজ সরাসরি এক প্রকার অস্বীকার করতে চাইছে বাংলাদেশের মানুষ, আমি জানি না কেন এরকম করতে চাইছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, তা হলো সত্যজিৎ রায়, তার বাড়ির ভিটেও, তার বাবার বাড়ির ভিটেও সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা চলছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে আপনি পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করে, সে জ্যোতি বসু থেকে শুরু করে যারাই আছেন, প্রমিনেন্ট লিডার একসময়
এই যে স্বাধীনতা পরবর্তী ভারতকে যারা নেতৃত্ব দিয়েছে, মানে এবং আপনি ক্ষুদিরাম বসু থেকে শুরু করে যা আজকে যারা ভারতেরও যারা জাতীয়বিদ, তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু জন্ম রুট হচ্ছে গিয়ে এই আপনাদের ভাষায় উত্তরবঙ্গ, যে বাংলাদেশ। এবং এই বরেন্দ্র বা রাঢ় অঞ্চলে কিন্তু মানে বিশাল একটা সমষ্টি এবং ছিল, এবং জমিদারদের এক ধরনের বড় ধরনের আমরা বলতে পারি তাদের এক ধরনের বুনিয়াদী একটা যে বিষয় ছিল। এবং আসলে খুব মানে খুব ট্র্যাজেডিক একটা বিষয়টা হচ্ছে যে এত রয়্যাল একটা মেলবন্ধন ছিল তখন, হিন্দু মুসলিম পারস্পরিক যে ভাওয়া হাটির মসজিদে গানগুলো গাওয়া হতো, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রিজিম চেঞ্জের মধ্যে দিয়ে এবং এক ধরনের মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে এখানের মধ্যে আসলে একটা সাম্প্রদায়িক একটা বড় ধরনের একটা বীজ আসলে গত কয়েক শতাব্দীতে এখানে রচিত হয়েছে, যার কারণে যে এই ধরনের যে ভায়োলেন্স, যে মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি, যে আপনি বললেন যে প্রকাশ্যে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এগুলো আসলে এখন একটা একটা ডে ইভেন্টের মতন হয়ে গেছে। মানে মন্দির ভাঙচুর করা, হিন্দু সম্পত্তি তুলে নিয়ে আসা, কাউকে প্রকাশ্যে খুন করা, এগুলো আসলে এগুলো ইউজড হয়ে গেছে। আপনি এই বিষয়গুলোকে আপনি চিন্তা করতে পারবেন, আফগানিস্তানে চিন্তা করতে পারবেন, বা সিরিয়ায় চিন্তা করতে পারবেন। যদিও এখানকার কিছু সম্প্রদায়ের মানুষ তারা স্বপ্ন দেখে যে এখানে ওয়ান্স আপন এ টাইম তারা আসলে সিরিয়া, আফগানিস্তান এ ধরনের বা অলমোস্ট প্রো পাকিস্তান এ ধরনের দেশগুলোকে তারা স্বপ্ন দেখে চ্যারিশ করে যে এখানে এই ধরনের দেশ হোক, এই ধরনের মডেল হোক, এবং এই মডেল গুলো দিয়ে তারা আসলে এই সমাজ ব্যবস্থাকে তারা চালাতে চায়। তো এটা ভেরি হুম। প্যাথেটিক। আপনি জানেন যে এখানে যারা হিন্দুরা আছে তারা হচ্ছে গিয়ে একদম হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে তারা এক ধরনের শান্তিপ্রিয় বা শান্তিকামী, তারা আসলে এই ধরনের ভায়োলেন্স বা এই ধরনের ইনিশিয়েটিভে নেই। তারা একেবারে খেটে খাওয়া মানুষ, একেবারে নিত্য নৈমিত্তিক জীবন যাপন করে, একেবারে দৈনন্দিন জীবন যাপন করে, তাদের হুম। মধ্যে ওই হুম। ধরনের ক্লাস নেই। কিন্তু আমরা যে সাম্প্রদায়িক যে বীজ বা যে চারা যে আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে এক ধরনের ভয়ানক এক ধরনের সিচুয়েশনটাকে কিন্তু জন্ম দিচ্ছে, যে এই বৈশ্বিক এই খেলা এই চলছে, এই আমি এই বলছি প্রশান্ত বাবু, ইউনূস সরকার কি পুরোপুরি ব্যর্থ হয়ে যাচ্ছে? এটা আসলে এখনই আহ, এখনই এক বাক্যে আসলে বলার সময় নেই, কিন্তু সময় হয়তো বা তার খতিয়ানটা বলে দিবে যে যে ধরনের আজকে 5ই আগস্টের পরে যে হিন্দুদের উপর যে অ্যাটাক গুলো হচ্ছে, বা সার্ভেল, আপনি যদি আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ একটা রিপোর্ট দিয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে কতগুলো অ্যাটাকের বিচার হয়েছে, কতগুলোকে অ্যারেস্ট হয়েছে, কতগুলোকে কোনো আমলেই নেই আসলে। এখন মানে যে বিষয়টা হচ্ছে কি আসলে দেখুন, মানে খুব প্যাথেটিক বিষয়। আপনি আমরা ইভেন আমরা বাংলাদেশে থেকেও যে জিনিসগুলো আমরা জানতে পারছি সেটা হচ্ছে মিডিয়াতে কি আসছে, কিন্তু এখন মিডিয়া গুলো হচ্ছে যে মাইনরিটিস দিয়ে নিয়ে সংবাদ পরিবেশন থেকে শুরু করে সংবাদ আমরা কি বলবো উৎপাদন, সম্মিলিত যে উৎপাদন, সেই জায়গাগুলোকে আসলে গেট কিপিং এর মতো করে দিয়েছে। অর্থাৎ মাইনরিটি বা হিন্দুদের নিয়ে নিউজ গুলোকে এক ধরনের চেপে যাওয়ার মতন অবস্থা। কিন্তু যদিও সোশ্যাল মিডিয়া এখানে অনেক বেশি শক্তিশালী, আপনি যতই চাপুন না কেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা টুকটাক তার অনুরঞ্জন পাই। তারপরও অর্থাৎ এক এগুলো নিয়ে কথায় তো হিন্দু নিধন হচ্ছে, এটা আপনি বলছেন। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু ডেফিনেটলি সঙ্গে থাকার ডেফিনেটলি জন্য, ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, ইঙ্গিতে অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনারা শুনছিলেন প্রশান্ত কুমার শীল, তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক। তিনি সবটা আমাদের সামনে তুলে ধরলেন। এই মুহূর্তে গোপালগঞ্জে এনসিপি পদযাত্রা ঘিরে রক্তাক্ত সংঘর্ষ, মৃত 4, জারি রয়েছে কারফিউ। নজর থাকছে আমাদের বাংলাদেশে। আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রতিদিন ঠিক বিকেল 4:57 ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম ইঙ্গিতে। নমস্কার।